আজ থেকে বহু বছর আগের কথা, যখন আমার বয়স 12 বছর। আমার জন্ম ইন্ডিয়ার কোনো একটি জায়গায়, তবে এটা কোনো শহর না, সুন্দর একটা গ্রাম। আমাদের বাড়ির পাশেই অনেক বড় একটা পুকুর ছিল। সেই পুকুরে মাছ চাষ করা হতো। পুকুরের পাশেই অনেক বড় জায়গা দখল করে বসেছিল বাঁশের ঝোপ। তার পাশেই পাশাপাশি দুটি পুরাতন তালগাছ, আর সেখানেই বাঁধা আছে আমার প্রিয় দোলনাটি। দিনের বেলায় জায়গাটি দেখতে যেমন সুন্দর ছিল, রাতের বেলা সেই জায়গাটি ততই ভয়ঙ্কর হয়ে উঠত। আমি পড়াশোনার পাশাপাশি যখনই সময় পেতাম তখনই চলে যেতাম সেই দোলনায়। দোলনায় বসে বসে পুকুরের মাছের খেলা অনেক সুন্দর লাগত। কোনো এক শনিবারের রাতে আমার হঠাৎ করেই মনে পড়ল যে দোলনাতে আমার পানি খাওয়ার যে পাত্রটি রয়েছে সেটি রেখে এসেছি। আমার পিপাসা বেশি পায়, তাই পানির পাত্রটি সবসময় সাথেই রাখি। তখন রাত 12টা। আমি পাশের রুমে আম্মুকে ডাকতে গেলে আম্মু আমার ডাকে সাড়া দেন না। পরে আমি আম্মুর সামনের রুম থেকে আমার ভাইয়াকে ডাক দেই। ভাইয়া সাড়া দেন। কেবলই ঘুমিয়েছেন দেখে তিনি আমাকে সান্ত্বনা দিয়ে বলেন, যা, আমি তোর পেছন পেছন যাচ্ছি। আমি ভাইয়ার কথা শুনে ভালোভাবেই বুঝতে পারলাম ভাইয়া আমার সাথে যাচ্ছে না। আমি যেন ভয় না পাই তাই সেই কথা বলছে। আগেই বলেছি জায়গাটি ভয়ঙ্কর আর অন্ধকার, তাই আমি মনের সাহস নিয়ে চলে যাই দোলনার কাছে। পানির পাত্রটি হাতে নেই, আর মনে হয় কেউ যেন ফিসফিস করে আমাকে বলছে, অনেক বছর ধরে আজকের দিনের অপেক্ষায় আছি, আর তুই সেই অপেক্ষা ভেদ করে চলে এসেছিস। এখন দেখ কি হয় তোর সাথে। আমি এই ভয়ঙ্কর আওয়াজ শোনার পর অনেক বেশি ভয় পাই এবং অনেক জোরে চিৎকার করে ভাইয়াকে ডাক দেই, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হয় না। আমি অজ্ঞান হয়ে যাই। যখন আমার জ্ঞান ফেরে তখন আমি দেখি আমি একটা ঘরে শুয়ে আছি। সেখানে আমার ভাই, আব্বু, আম্মু আর একটা ছোট বাচ্চা ছেলে। আনুমানিক তার বয়স হবে 8 বছরের কাছাকাছি। আমার আব্বুর গাল ভরা দাড়ি, ভাইয়ার নাকের নিচে মোচ। আমি কিছুক্ষণ পরে সবাইকে বললাম, তোমরা কি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো? তাহলে তোমরা ভালোভাবেই জানো যে আমি সহজে ভয় পাই না। তোমরা তোমাদের মজা বন্ধ করো। এই কথা বলার সাথে সাথেই ভাইয়া আমাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন আর বলেন, আমার বোন একদম ঠিক হয়ে গেছে। আমার বোনকে দেখে আর কখনো ভয় পাবো না। ইসমাইল তার বোনের সাথে খেলাধুলা করবে। আমি যেন এক নতুন জীবন ফিরে পেলাম। ভাইয়ার কথা শুনে আমি অবাক হলাম। আমি আমার ভাইয়াকে বললাম, কিরে তুই এইভাবে কথা বলছিস কেন? আরে ইসমাইলকে, সে আমার সাথে খেলা করবে কেন? সকাল হয়ে গেছে, তার মানে আজকে রবিবার। আমি আমার বান্ধবী শাকিলার সাথে পার্কে ঘুরতে যাব, আমাকে ছাড়, যেতে দে, আর একটু পানি দে, খুব পিপাসা পেয়েছে। বাবা হাতে করে 1 গ্লাস পানি নিয়ে আসলেন, আর পানিটা আমাকে খেতে দিয়ে তিনিও কেঁদে ফেললেন। তারপরে আমি যা শুনলাম তা শুনে মাটি ফেটে আমার ঢুকে পড়ার মতো অবস্থা। বাবা বলল, মাগো জানিস, এটা হচ্ছে 1990 সাল, আর আজকে তোর 21 বছর পূর্ণ হলো। আর এই যে তোর প্রিয় বান্ধবী শাকিলা, তার সামনের সপ্তাহে বিয়ে হতে চলেছে। আন্টি তখন হঠাৎ করেই চুপ হয়ে গেলেন। তার চোখ দিয়ে পানি পড়ছিল, আর নিজেকে সামলাতে না পেরে কাঁদতে কাঁদতে আমার রুমে ঢুকে গেলেন। আমি আন্টির ভাইকে উদ্দেশ্য করে বললাম যে, কি হলো তারপর আঙ্কেল? আমি এখন পর্যন্ত বুঝতে পারছি না আন্টির সাথে কি হয়েছিল। এই 8 বছর আন্টি কোথায় ছিলেন? এরপর আঙ্কেল আমাকে পুরো ঘটনাটা বললেন। তিনিও 1 গ্লাস পানি খেয়ে হিন্দিতেই ঘটনাটি বলতে শুরু করেন। বোনের বাইরে যাওয়ার কথাটি শুনে না ঘুমিয়েও চোখ বন্ধ করে বিছানায় শুয়েছিলাম। বোনের আসার অপেক্ষা করছিলাম, কিন্তু অনেক দেরি হচ্ছিল। তবুও আমার বোন আসছিল না। তখনই আমি শুনতে পেলাম যে কিছু একটা পুকুরের পানিতে পড়ে যাওয়ার আওয়াজ। আমি সবেমাত্র শুয়েছি, তাই ওইদিকে আওয়াজে কোনো পাত্তাই দিলাম না। তারপর বারবার একই শব্দ হচ্ছে। হঠাৎ করে আমার মনে হলো আমার বোন তো পুকুর পাড়েই গেছে। আমি লাফ দিয়ে বিছানা থেকে উঠে বাইরে বেরোতেই যা দেখি তা আমি নিজের চোখকে দেখে বিশ্বাস করতে পারিনি। আমি দেখছি যে আমার বোন হাওয়ায় পুকুরের মাঝখানে ভাসছে, আর পানির মাঝে পড়ে যাচ্ছে, আবার পানির মাঝে ভাসছে, আবার পানিতে পড়ে যাচ্ছে। এই অবস্থা দেখে জোরে জোরে আমি আব্বু আম্মুকে ডাক দেই। আম্মু না বের হলেও আব্বুর সাথে সাথে চলে আসে। আর আমার আম্মু তখন প্রেগন্যান্ট থাকার কারণে হয়তো বের হতে পারেননি। আমরা বোনের কাছে পৌঁছাতেই কেউ যেন তাকে বাঁশ ঝাড়ের দিকে ছুঁড়ে মারে। বোন বাঁশ গাছের ডালপালা ভেদ করে মাটিতে আছড়ে পড়ে। তাড়াতাড়ি করে বোনকে হাসপাতালে নিয়ে যাই। কিছুদিন পর বোন সুস্থ হয়ে গেলে তাকে বাসায় নিয়ে আসা হয়। কিন্তু
কেন জানি বোনকে হাসপাতাল থেকে নিয়ে আসার পর আমার বোনকে আমি আর আগের মতো পাই না। সে এখন নীরব আর একা থাকতে খুব পছন্দ করে। রাতের বেলা আমার বোন আলাদা রুমে থাকলেও কখনো রুমের বাতি নেভাতো না, কিন্তু এখন তার রুমের বাতি নেভানো থাকে। সে প্রায়ই না খেয়েই থাকতো, আবার তাকে খাওয়া দেওয়া হলে সে ঘরের জানালা দিয়ে খাবার ফেলে দিত। আস্তে আস্তে সে শুকিয়ে যেতে শুরু করে। আমরা সবকিছুই দেখতাম, কিন্তু কোনোভাবেই কোনো কিছু গ্রাহ্য করতাম না। এরই মাঝে আমাদের পরিবারে এক নতুন মেহমানের আগমন ঘটে। জন্ম নেয় আমার ছোট ভাই ইসমাইল। একদিন রাতের বেলা আমার বাবা টয়লেটের জন্য রুম থেকে বের হলে আমার বোনের রুম থেকে বেশ কয়েকজনের গলার আওয়াজ পায়। তারা যেন একে অন্যের সাথে কথা বলছে। আমার বাবা ভাবে যে তার বান্ধবী এত রাতে এখানে কি করছে, কিন্তু তারা তো এত রাত্রে আসারই কথা না। আমার বাবা আরো ভালো করে তাদের কথা শুনতে থাকে। সেই সমস্ত ভাষাগুলো ঠিক বোঝা যাচ্ছিল না। ঠিক তখনই বাবার উদ্দেশ্যে একটা অপরিচিত আওয়াজ ভেসে আসে, তুই কি আমাদের ভাষা বুঝতে পারবি? বাবা সে কথায় ভয় না পেয়ে দরজা খুলে দেখে সবকিছুই স্বাভাবিক। বোন বিছানায় শুয়ে ঘুমোচ্ছে। বাবাও তখন বোনের রুমের দরজা লাগিয়ে নিজের মতো ঘরে চলে আসেন। কিন্তু এই ঘটনা প্রতিদিন বাবা লক্ষ্য করেন। বোনের রুম থেকে আসা কথাগুলো বোঝা যেত না, আর ভেতর থেকে বোনের আওয়াজ পাওয়া যেত না। আস্তে আস্তে বোনের রুম থেকে অনেক বাজে গন্ধ পাওয়া যেত, যেন কেউ রুমের ভেতরে থাকতে পারছে না। এভাবেই দেখতে দেখতে 3 বছর চলে যায়। আমার বোন মাঝে মাঝে ইসমাইলের সাথে খেলা করত। তাদের খেলাগুলো একটু আলাদা ধরনের। ইসমাইলের মাথাটা এক হাতে ধরে সে ইসমাইলকে সারা বাড়ি ঘোরাতে থাকে। ইসমাইলের 2 পায়ে রশি বেঁধে তাকে টেনে নিয়ে ঘুরে বেড়ায়। আম্মু এসব কাণ্ড দেখে বোনকে বাধা দিতে গেলে আম্মুকে সে খুব খারাপ ভাষায় গালাগালি করত। আবার অনেকেই বলে যে রাতের বেলা আমাদের বাড়িতে এসে নাকি খুব বিভৎস হাসাহাসি শুনত। এই সমস্ত কিছু শোনার পর বাবা বোনের প্রতি সজাগ হন। বাবা যেই আওয়াজগুলো বোনের রুম থেকে পেতেন তা নিয়ে তিনি গবেষণা করেন। পরে জানতে পারেন যে সেই সব ল্যাটিন ভাষা। প্রতিবেশী এক বড় ভাই ল্যাটিন ভাষায় পারদর্শী হওয়ায় বাবা তাকে এক রাতে আমাদের বাসায় নিয়ে আসেন, এবং বাবা সহ সেই ভাই সমস্ত কথোপকথন শোনার পর সেই ভাইটি বলেন, আমি সেই রুমে 3 জনের আওয়াজ শুনতে পাই। একজনের গলার আওয়াজ অনেক ভারী গম্ভীর, বাকি 2 জনের আওয়াজ আমাদের বয়সের মতোই। বয়স্ক যে তিনি বলেন, কেন তোমরা আমাকে বিরক্ত করছো? তোমরা কখনো আমার সাথে পেরে উঠবে না। খামোখা আমার এখানে এই মেয়েটার জন্য সময় নষ্ট করছো। চলে যাও, চলে যাও। বাকি 2 জন বলে যে আপনার কপাল অনেক ভালো যে আমাদের বাবা মারা গেছেন। আমার মা আর বোনকেও আপনিই মেরে ফেলেছেন, কিন্তু আমাদেরকে মারতে পারবেন না, কেননা আমরা আমাদের বাবার মতোই শক্তিশালী। আমার বাবা যে ওয়াদা করে গেছিলেন তা পালন করতে না পারলেও আমরা করব। বড় ভাইয়ের কথা শুনে বাবা বাড়িতে একজন কবিরাজ বা বড় হুজুর নিয়ে আসবেন বলে সিদ্ধান্ত নেন। পাঞ্জাব থেকে একজন বড় হুজুরকে ডেকে আনা হয়। হুজুর বাড়িতে আসলে তিনি এক জায়গায় একটা চেয়ার নিয়ে বসে পড়েন এবং চোখ বন্ধ করে কিছুক্ষণ পর তিনি বাবাকে বলেন যে আমি এই সমস্যার সমাধান করতে পারবো। তিনি কিছু সামগ্রী আমাদেরকে আনতে বলেন। আমরা অল্প সময়ের মধ্যেই সেগুলো নিয়ে আসি। এগুলো হচ্ছে 3টা কাচের ছোট বয়াম, 1 হাত সমান বাঁশ, আরও কিছু জিনিসপত্র, একটা কাচের বোতলে কিছু বালু, মাটি, চুল এবং বোনের কাপড়ের ছেঁড়া অংশ সহ আরও কিছু জিনিস নিয়ে তিনি দোয়া পড়ে ঢাকনা লাগিয়ে দেন। আমার বাবাকে বলেন সেটি পুকুরের দোলনা যেখানে ছিল সেখানে পুঁতে দিয়ে আসতে। কিন্তু সমস্যা সমাধানের বদলে আরো জটিল হয়ে ওঠে। এবার আমার বোনের চেহারা অনেক বেশি খারাপ হয়ে যায়। তার শারীরিক এবং মানসিক নানা ধরনের সমস্যা দেখা দেয়। তার খাবারেও পরিবর্তন আসে। যেগুলো অখাদ্য সেই খাবারগুলোই সে যেন বেশি পছন্দ করত। অনেক কষ্ট করে আমাদের দিনগুলো কাটছিল, কিন্তু হঠাৎ করে একজন হুজুরের সাথে আমার আব্বুর দেখা হয়। তিনিই আব্বুকে আমাদের বাসায় ঘটে যাওয়া ঘটনাগুলো জানায়। আব্বু অবাক হন, কেননা আব্বুরই উচিত ছিল হুজুরকে এই কথাগুলো বলার। তিনি বাড়িতে আসলেই আমার বোনকে দেখে মাথায় হাত রেখে চোখ বন্ধ করে 20 মিনিট পরে চোখ খুলেন এবং আমাদেরকে অনেক কিছু জানান। তিনি যা বলেন, মেয়েটির দাদা মানে আপনার বাবা ছিলেন একজন কবিরাজ। আপনার মেয়ে যখন জন্ম নেয় তখনই আপনার বাবা বুঝতে পারেন যে আপনার মেয়ের ওপরে ব্ল্যাক ম্যাজিক করা হবে, আর এই কাজটি করবে আপনার ভাই, কেননা তিনি আপনার সাফল্য কখনোই দেখতে পান না। আর আপনার যত সম্পত্তি আছে তা যেন আপনার মেয়ের পেছনে নষ্ট না হয়ে যায়
তারই পরিকল্পনা করছিল সে। ও খারাপ জিন প্রেরণ করে, কিন্তু আপনার বাবা একটা জিন পুষতেন। সেই জিনকেই আপনার মেয়ের কাছে পাঠানো হয় এবং তিনি সেই জিনকে আদেশ করেন যে আপনার মেয়ের বয়স 20 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত সে যেন আপনার মেয়ের সাথে থাকে। খারাপ জিনটির সাথে মোকাবেলা করার জন্যই তাকে পাঠানো হয়। কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর কি, আপনার মেয়ের বয়স 12 বছর যখন পূর্ণ হয় তখন সেই জিনটি মৃত্যুবরণ করে। কেননা মানুষের মতো তাদেরও মৃত্যু আছে। আর এই সময় সেই খারাপ জিনটি আপনার মেয়েকে আসর করে। তবুও সেই জিনটি খুব একটা বেশি ক্ষতি করতে পারে না, কারণ সেই ভালো জিনের স্ত্রী চলে আসেন তার স্বামীর ওয়াদা পালন করতে, কিন্তু তাকেও খারাপ জিনটি মেরে ফেলে। এরপরে ভালো জিনের মেয়ে আসে আপনার মেয়েকে উদ্ধার করতে, তাকেও মেরে ফেলা হয়। তারপর আসে ভালো জিনের 2 ছেলে। সেই খারাপ জিনের সাথে তারা পেরে ওঠে না, কারণ তারা তাদের বাবার মতো শক্তিশালী ছিল না। সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু ওই ভণ্ড হুজুর এসে সেই ভালো 2 জিনকে বন্দি করে গেছে। তাদের দ্বারা অনেক কিছুই করার ছিল, কিন্তু সেই খারাপ জিনকে আটকানোর পরিবর্তে এই কাজটি করার ফলে পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়। তার কিছুদিন পর আমার আব্বু সেই হুজুর বাংলাদেশে আসেন, চাচার সাথে কথা বলেন এবং জানতে পারেন যে চাচা যেই লোকগুলোর সাহায্যে এই কাজটি করছিল তারা অনেক আগেই মারা গেছে। তাদের এক বন্ধুর সাথে দেখা হয় এবং তাকেও আমরা সব কারণ খুলে বলি এবং তিনি জানান দাদা 2টি জিন পালন করতেন। একজনের নাম আব্রাহাম আর একজনের নাম আক্কাস। আব্রাহাম জিনটি ছিল অনেক ভালো জিন, তবে রাগী আর শক্তিশালী। দাদা দ্বারা সেই জিন খুব একটা নিয়ন্ত্রিত হতো না, তাই দাদা তাকে বটগাছের মধ্যে সারা জীবনের জন্য বন্দি করে রাখে। আর আক্কাস জিনটি অনেক ভদ্র ও নম্র ছিল, তাই সেই জিনটি আমার দাদার সাথেই থাকতো। কিন্তু দাদার বন্ধু জানে না সেই জিনটি আদৌ জীবিত আছে কিনা, কিন্তু সেই বট গাছটা সে চিনত। বাবারা সহ সবাই সেই গাছটির কাছে গেলে হুজুর জানায় যে সেই জিন এখনো জীবিত এবং তাকে সেই গাছ থেকে মুক্ত করা হয়। হুজুর সেই জিনকে তার সাথে করে ইন্ডিয়ায় নিয়ে আসেন এবং শোনেন যে সেই খারাপ জিনটি বোনের প্রাণ নিয়ে চলে গেছে। তারপর হুজুরের সাথে আসা জিনটির সাথে হুজুর আসনে বসেন। তারপর সেই খারাপ জিনকেও আসনে নিয়ে আসা হয়। সেখানে অনেক কিছুই হয়, জিনের সাথে জিনের ঝগড়া মারামারি পর্যন্ত হয়। আসন শেষ করে হুজুর আমাদের বলেন যে অনেক কষ্ট করেও কিছুই করতে পারলাম না। আব্রাহাম জিনটি সেই খারাপ জিনকে অনেক বোঝানোর পরেও সে কিছুতেই রাজি হচ্ছে না। হুজুর আমার বাবাকে বলেন যে তিনি অনেক চেষ্টা করেও কিছু করতে পারলেন না। এই বলে বাড়ি থেকে বের হতেই পেছন থেকে এক শব্দ ভেসে আসে, আমি আব্রাহাম বলছি। আব্রাহাম জিন বলে, মেয়ের দাদা আমাকে অনেক ভালোবাসতেন, কিন্তু আমার রাগ তাকে আমার প্রতি শক্ত করে তোলে। সেই কারণেই তিনি আমাকে এই গাছে বন্দি করে রেখেছিলেন। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি তাকে আমার প্রাণ উপহার দিয়ে তার নাতনির প্রাণ ফেরত পাঠাবো। আর সেই জন্যই আমি আক্কাসের ছেলেদের যেই হুজুর বন্দি করেছে তাকে হত্যা করে তাদেরকে মুক্ত করে দিয়েছি। এই মেয়ের বয়স যখন 20 বছর পূর্ণ হবে তখন সেই খারাপ জিনের কাছ থেকে সেই আমার যে বোন তার প্রাণ ফিরিয়ে নিয়ে আসা হবে এবং সেই 2 জিন সেদিন মুক্ত হবে, কারণ তারা তাদের বাবার ওয়াদা পূরণ করবে। এই বলে জিনটি সবার উদ্দেশ্যে সালাম দিয়ে বিদায় নেন। এই ঘটনার 7 মাস পর আমার বোনের 20 বছর পূরণ হয়। আর এই 7 মাসে আমার বোন কোনো একটা মেডিকেল হাসপাতালে কোমায় থাকে। এই বলে আঙ্কেল তার বোনের সাথে ঘটে যাওয়া ঘটনা শেষ করেন। আজ থেকে বহু বছর আগের কথা, যখন আমার বয়স 12 বছর। আমার জন্ম ইন্ডিয়ার কোনো একটি জায়গায়, তবে এটা কোনো শহর না, সুন্দর একটা গ্রাম।